সমুদ্র এক অপার রহস্যের নাম। আর এই রহস্য ভেদ করার জন্য আদিকাল থেকে মানুষ জাহাজে করে এক স্থান থেকে অন্য স্থানে যেত, শুধুমাত্র রহস্য ভেদ করার জন্য। কিন্তু কখনো এই রহস্য ভেদ করতে যেয়ে মানুষ নিজের বিপদ নিজে ডেকে আনত। মানুষ জানে না সমুদ্রে কত ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে। যদি হঠাৎ ভয়ঙ্কর দানব আক্রমণ করে বসে, তখন কি করবে মানুষ? এমনই একটি অ্যাডভেঞ্চার মুভি জানতে চলেছি আমরা। আজকের মুভিটির নাম ইন দি হার্ট অফ দি সি, যেটা 2015 সালে মুক্তি পেয়েছিল। মুভিটির IMDb রেটিংস 6.9 আউট অফ 10। মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। মুভিটি বিখ্যাত রাইটার হারম্যান মেলভিলে এর মোবি ডিক উপন্যাসের উপর নির্মিত হয়েছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে 1850 সালের একটি শহরকে দেখানো হয়। এই শহরটা অবস্থিত আমেরিকার একটি ছোট্ট দ্বীপে, যা উপকূল থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। হারম্যান মেলভিলে নামে একজন লোককে দেখা যায় যে কারোর সাথে দেখা করার জন্য এখানে এসেছে। এই লেখক একটি বাড়ির সামনে যেয়ে দরজায় কড়া নাড়ে, কিন্তু ওখানে যে মহিলা ছিল তাকে সে ফিরে যেতে বলে, কারণ সে মনে করে সে হয়তো কোনো কাস্টমার। তারপর লেখক নিজের পরিচয় ওই মহিলাকে জানায়। মহিলাটি বুঝতে পেরে দরজা খোলে এবং লেখককে ভিতরে আসতে বলে। এই লেখক এই বাড়িতে তার স্বামীর সাথে দেখা করতে এসেছে। আর এই মহিলার হাজবেন্ডের নাম হচ্ছে থমাস নিকারসন। আর থমাস নিকারসন ছিলেন এমন একজন ব্যক্তি যিনি ডুবে যাওয়া তিমি শিকারী জাহাজের একমাত্র জীবিত ব্যক্তি। থমাস নিকারসন খুব অল্প বয়সে তখনকার সময়ের বিখ্যাত তিমি শিকারী জাহাজের কেবিন ক্রু হয়েছিলেন, কিন্তু সমুদ্র যাত্রার কিছুদিনের পরেই বিশালকার এক দানব তাদের জাহাজ ধ্বংস করে দিয়েছিল। ডাঙ্গা থেকে 200 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে তাদের সাথে কি ঘটেছিল তা জানার জন্য থমাসের সাথে দেখা করতে এসেছে হারম্যান মেলভিলে। যাই হোক, যখন লেখক থমাসের কাছে যায় তার সাথে দেখা করার জন্য, থমাস তাকে অপমান করে। থমাস বলে, তুমি একটা পাগল, আমার সাথে দেখা করার জন্য তুমি এত দূর থেকে এসেছো। কিন্তু লেখক থমাসের অপমান ইগনোর করে বলে যে এসেক্স জাহাজে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনতে এসেছে সে, এজন্য লেখক তাকে ভালো পরিমাণ অর্থ দিতেও প্রস্তুত। যদি সত্যি স্টোরিটি আমাকে বলো, আমার সাথে থাকা সকল অর্থ তোমাকে দিব। এটা বলে লেখক তার সাথে থাকা টাকাগুলো থমাসকে দেখায়, কিন্তু থমাস তার এই প্রস্তাব সাথে সাথে প্রত্যাখ্যান করে এবং সে লেখককে বলে, যাও গভর্নমেন্ট অফিসে যাও এবং সেখান থেকে স্টোরিটি জেনে নিও। কিন্তু লেখক থমাসকে বলে, আমি আসল গল্পটি শুনতে এসেছি। এটা শুনে থমাস লেখকের উপর রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। থমাস তাকে কঠিন স্বরে বলে যে আমি কিছুই জানি না। হতাশ হয়ে লেখক ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু থমাসের স্ত্রী লেখককে থামায় এবং থমাসের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায় এবং তাকে অনুরোধ করে কিছু মনে না করার জন্য। আর থমাস এখনো সেই গল্পটি তার স্ত্রীর কাছেও বলেনি। এরপর থমাসের স্ত্রী তার কাছে গিয়ে স্বামীকে অনুরোধ করে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি লেখককে বলার জন্য। অবশেষে থমাস তার স্ত্রীর অনুরোধে গল্পটি বলতে সম্মত হয়। তাছাড়া তারা খুবই দরিদ্র ছিল এবং তাদের টাকার প্রয়োজন ছিল। এই প্রয়োজনে থমাসও রাজি হয়েছে গল্পটি বলার জন্য। থমাস সেই লেখককে তার কাছে ডাকে এবং তাকে বলে, আমি তোমাকে সেই পরিমাণ গল্প বলবো যতটুকু তুমি নিতে পারবে, কারণ এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটা আমার সাথে ঘটে যাওয়া একটি ট্র্যাজেডি গল্প। থমাস বলে, এটা আমার জীবনে এমন একটি ঘটনা যা আমাকে বদলে দিয়েছে। এখন থমাস তার গল্প বলতে শুরু করে। 1820 সালে সেই সময় সমুদ্রে তিমি শিকার করা হতো। এজন্য তিমি শিকার করা হতো যে তখন তিমির তেল অনেক দামি ছিল। বেশিরভাগ মানুষ তখন তিমির তেলের ব্যবসা করত, কিন্তু এটা কোনো সাধারণ বিষয় ছিল না, কারণ তিমি শিকার করা এত সহজ বিষয় ছিল না। সেই সময় লোকেরা তিমি শিকার এবং তেল আহরণ করতে পছন্দ করত, এমনকি লোকেরা এটা নিয়ে বাজিও ধরত। সাগরে পালতোলা জাহাজের মধ্যে কোন জাহাজটি বেশি তেল পাবে এ নিয়ে তারা বাজি ধরত। এখানে ওবেন নামে এক ব্যক্তিকে দেখতে পাই। ওবেন একটি জাহাজ কোম্পানির হয়ে কাজ করত। ওবেন বিবাহিত ছিল এবং তার জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছিল। একদিন ওবেন সেই কোম্পানির মালিকের সাথে দেখা করে। তারা ওবেনকে বলে যে তিমি শিকারের জন্য খুব শীঘ্রই সমুদ্রে একটি জাহাজ পাঠাবে। তারা ওবেনকে সেই জাহাজের প্রধান হিসেবে নিয়োগ করতে চায়। এটা শুনে ওবেন কনফিউজ হয়ে যায়, কারণ তারা ওবেনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে পরের বার তাকে জাহাজের ক্যাপ্টেন বানানো হবে, কিন্তু তারা তাদের কথা রাখছে না, কারণ তারা অন্য কাউকে ক্যাপ্টেন পদে নিয়োগ দিয়েছে। আর তাদের নিয়োগপ্রাপ্ত ক্যাপ্টেনের নাম ছিল জর্জ। আসলে জর্জ ছিল কোম্পানির মালিকের ছেলে, তাই তারা তাকে ক্যাপ্টেন পদে নিয়োগ দিয়েছে। কোম্পানি থেকে ওবেনকে পরের বার ক্যাপ্টেন পদে নিয়োগ দেওয়া হবে এই বলে প্রতিশ্রুতি দেয় তারা।
তারা ওভেনের মজুরি বৃদ্ধি করে দেয়, কারণ ওভেন খুব ভালো তিমি শিকারী ছিল। ওভেন তাদের সাথে ডিল ফাইনাল করে এবং তাদের সাথে কন্ট্রাক্ট পেপারে সাইন করে এই মর্মে যে তাকে পরের বার ক্যাপ্টেন পদে নিয়োগ দেওয়া হবে। তারপর দেখা যায় ওভেন জাহাজের পাল তোলার জন্য প্রস্তুত হচ্ছিল। ওভেনের স্ত্রী তাকে যেতে দিতে চাচ্ছিল না। সে ওভেনকে বলে, আমাকে কথা দাও, তুমি খুব শীঘ্রই জীবিত ফিরে আসবে। ওভেনের স্ত্রী তাকে একটি লকেট পরিয়ে দেয় যাতে ওভেন তার প্রতিশ্রুতি মনে রাখতে পারে। এরপর আমরা জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পাই, যার নাম হচ্ছে জর্জ। সেখানে জর্জের বাবাও উপস্থিত ছিল। জর্জের বাবা জর্জকে ভালোভাবে জার্নি শেষ করে ফিরে আসার জন্য বলে। তাদের বিদায় দিতে নগরবাসীরা সেখানে উপস্থিত হয়েছে। সেখানে থমাস নামে একটি ছেলেকে আমরা দেখতে পাই, আর এই থমাসই হচ্ছে এখনকার থমাস নিকারসন, যে গল্পটি লেখককে বলছে। থমাস প্রথমবার তিমি শিকারের জন্য গভীর সমুদ্রে যাচ্ছে। ওভেনের ছোটবেলার ফ্রেন্ডরাও সেখানে ছিল। এরপর ক্যাপ্টেন জর্জ এবং ওভেন একে অপরের সাথে দেখা করে। এখানে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। যেহেতু জর্জ কোম্পানির মালিকের ছেলে, তাই ওভেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। তারপর জাহাজের পাল তোলা নিয়ে সমস্যা তৈরি হয়, কিন্তু ওভেন তার এক্সপিরিয়েন্স ব্যবহার করে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু আমাদের ক্যাপ্টেন জর্জ ছিল ওভেনের সম্পূর্ণ বিপরীত। তার ছিল না কোনো স্কিল্ড ও এক্সপিরিয়েন্স। শুধুমাত্র তার বাপের জন্য সে ক্যাপ্টেন পদে নিয়োগ পেয়েছে। তাই চোখের সামনে ওভেনের স্কিল দেখে সে জেলাস হয়ে যায়। তাই রাতে যখন খাবার খাচ্ছিল, জর্জ ওভেনকে ইনসাল্ট করতে থাকে, বলে, তুমি তো সাধারণ ঘরের মানুষ, তোমার বাবা একজন কৃষক। ওভেন এই অপমান সহ্য করতে পারছিল না, কিন্তু তার কিছুই করার নেই সহ্য করা ছাড়া। তাই সে সেখান থেকে চলে যায় এবং তার সঙ্গীদের বলে যে আমাদের খুব ভোরে উঠতে হবে। পরের দিন জর্জ আবার ওভেনকে আদেশ দেয়। ওভেন অনিচ্ছা সত্ত্বেও জর্জের আদেশ পালন করতে থাকে। হঠাৎ তখন ওভেন কিছু দূরে সমুদ্রে ঝড় দেখতে পায়। সে জর্জকে জানায় সামনে সমুদ্রে একটি ঝড় রয়েছে, যা জাহাজের জন্য হুমকি স্বরূপ। তাই আমাদের এখনই জাহাজটি ঘুরিয়ে ফেলতে হবে। জর্জ ওভেনের কথা না শুনে জাহাজটিকে সামনে এগোনোর নির্দেশ দেয়। যখনই তারা ঝড়ের কাছাকাছি পৌঁছায়, তারা ঝড়ের কবলে পড়ে যায়। ওভেন চিৎকার করে তাড়াতাড়ি জাহাজটিকে পিছনে ফিরে যেতে বলে, কিন্তু জর্জ তার কথায় কান দেয় না এবং সে সমুদ্রে ঝড়ের মধ্য দিয়ে জাহাজ নিয়ে যেতে বলে। এতে তারা মরতে মরতে প্রায় বেঁচে যায় এবং অনেক কষ্টে তারা ঝড় থেকে বেরিয়ে আসে। এরপর জর্জ ওভেনকে আদেশ দেয়, তুমি সবার সামনে আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি জাহাজ নিয়ে ফিরে যাব। এর মানে হলো জর্জ তিমি শিকার ছাড়াই ফিরে যেতে চায় এখন। কিন্তু ওভেন যথাসাধ্য চেষ্টা করে জর্জকে বোঝানোর জন্য, কারণ যদি তারা খালি হাতে ফিরে যায়, এতগুলো মানুষ কোনো মজুরি পাবে না। সবারই পরিবারের জন্য অর্থের প্রয়োজন রয়েছে, না হলে তারা চলবে কিভাবে? তাছাড়া কোম্পানি ওয়েট করছে তিমির তেলের জন্য, যাতে বিজনেস করতে পারে। ওভেন শেষ পর্যন্ত জর্জকে কনভিন্স করতে সমর্থ হয়। তাই তারা ফিরে যাওয়ার পরিবর্তে সামনের দিকে যাত্রা শুরু করে। তারপর আমরা 3 মাস পরের দৃশ্য দেখতে পাই। তারা সমুদ্রের একটি অংশে পৌঁছায় যেখানে তিমির সংখ্যা অনেক বেশি। তারপর ওভেন একটি তিমিকে আক্রমণ করে। প্রথমে তিমিটি সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা শিকার করতে সমর্থ হয়। তারা তিমিটিকে জাহাজের কাছে টেনে নিয়ে আসে এবং তারা তেল বের করতে শুরু করে। তেল বের করার জন্য তিমির ভিতরে কাউকে পাঠাতে হবে। যেহেতু থমাস সবার ছোট ছিল, তাই থমাসকে তিমির ভিতরে পাঠায়। এভাবে শিকার করতে করতে অনেক দিন কেটে যায়। এখন তারা আর কোনো শিকার পাচ্ছিল না। আর সবচেয়ে বড় সমস্যা হলো তাদের সাথে থাকা জাহাজের খাবার ফুরিয়ে এসেছে। এজন্য তারা সামনে না এগিয়ে একটি দ্বীপের কাছে জাহাজ ভিড়ায়। সেখানে তাদের একজন ক্যাপ্টেনের সাথে দেখা হয়। সেও তাদের মতো তিমি শিকারী ছিল। সে তার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া এক কাহিনী শোনায়। সে বলেছে তারা সমুদ্রে এমন একটি জায়গায় পৌঁছেছিল যেখানে তারা সাগরের সবচেয়ে বড় তিমির মুখোমুখি হয়েছিল, এবং সেই তিমিটি ছিল সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বড়, যার নাম দেওয়া হয়েছে গ্রেট হোয়েল। কিন্তু গ্রেট হোয়েল তাদের জাহাজকে আক্রমণ করে জাহাজ ধ্বংস করে দেয়। এতে ক্যাপ্টেনের এক হাত ভেঙে যায় এবং তার বাকি সঙ্গীরা সবাই মারা গেছে সেই তিমির আক্রমণে। এটা শোনার পর ওভেন ও জর্জ তার কথা গুরুত্ব সহকারে নেয় না। তারা মনে করে সে অতিরিক্ত বানিয়ে বলছে। এরপর ক্যাপ্টেন সেখান থেকে চলে যায়। যাই হোক, এখন তারা লোভী হয়ে উঠেছে, সমুদ্রের সেই নির্দিষ্ট অংশে যেতে চায় যেখানে গ্রেট হোয়েল রয়েছে। এরপর তারা সমুদ্রের সেই অংশে পৌঁছানোর জন্য সামনে এগিয়ে যেতে থাকে। তারপর ঠিক 13 মাস পরের দৃশ্য দেখানো হয়। একটি দুর্দান্ত সমুদ্র যাত্রার পরে তারা অবশেষে সমুদ্রের সেই অংশে পৌঁছায়। সেখানে অনেক তিমি ছিল। তারা ভাবে তিমিগুলো থেকে তেল আহরণ করতে পারলেই তারা বাড়ি ফিরে যেতে পারবে। তারা নৌকা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ওভেনের নৌকায় কিছু একটা আক্রমণ করে বসে। এর ফলে তারা নৌকা থেকে পানিতে পড়ে যায় এবং প্রথমবার সেখানে একটি গ্রেট হোয়েল দেখতে পায় তারা।
সেই ক্যাপ্টেনের কথা অনুযায়ী তিমিটি দানব আকৃতির ছিল। তারপর গ্রেট হোয়েলটি চলে যেতে শুরু করে। অন্যদিকে ওভেনের সঙ্গীরা তখনও অন্য একটি নৌকায় ছিল। তারা একটি তিমিকে লক্ষ্য করে বর্শা দিয়ে আক্রমণ করে এবং তিমিটি জখম হয়। তখন গ্রেট হোয়েল এটি দেখতে পেয়ে সরাসরি তাদের জাহাজকে আক্রমণ করে বসে, ফলে জাহাজ ডুবতে শুরু করে। নৌকা থেকে জর্জ জাহাজ ডুবে যাচ্ছিল তা দেখতে পাচ্ছিল। জর্জ সবাইকে জাহাজ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেয়, কারণ এটি ডুবে যাচ্ছে। তারা সবাই এখন জাহাজ থেকে নৌকায় উঠে পড়ে। জাহাজ থেকে নামার আগে খাবার জিনিসপত্র সাথে করে নিয়ে নৌকায় ওঠে তারা। পরের দিন সকালে দেখা যায় তারা সমুদ্রের মানচিত্র দেখছিল, কারণ তারা সবাই এখন বাড়ি ফিরে যেতে চায়। কিন্তু এখান থেকে তাদের বাড়ি ফেরা কঠিন হয়ে পড়ে, কারণ তারা ঝড়ের কবলে পড়ে যায়। এই সামুদ্রিক ঝড়ে ওভেনের ছোটবেলার বন্ধু খুব গুরুতর আহত হয়। এখন সময় পার হতে থাকে এবং ওভেন তার আহত বন্ধুর যত্ন নিতে থাকে, আর ওভেনের বাকি সঙ্গীরা তার আহত বন্ধুটিকে নৌকার বোঝা মনে করছিল। তারপর 1 মাস পরের দৃশ্য দেখানো হয়। তখন তাদের সাথে থাকা খাবার শেষ হয়ে গিয়েছে। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তারা প্রায় মরতে বসেছে এখন। তারপর তারা দূরে একটি দ্বীপ দেখতে পায়। তারা দ্বীপটির উদ্দেশ্যে নৌকা চালাতে থাকে। যখন তারা তীরের কাছাকাছি পৌঁছায়, ওভেনের মনে হচ্ছিল কেউ তাদের ফলো করছে এবং তার আশঙ্কাই ঠিক। সে দেখে সেই সাদা তিমি, মানে এতদিন তিমি তাদের ফলো করে আসছিল। সাদা তিমিটি তাদের নৌকায় আঘাত করে সব নৌকা উল্টিয়ে দেয়। তারপর তারা সাগরের ঢেউয়ের সাথে সমুদ্রের তীরে পৌঁছায়। তারা তখন এতটাই ক্ষুধার্ত ছিল যে সামনে যা পাচ্ছিল তাই খেতে শুরু করে। তারপর জর্জ তার সঙ্গীকে আগুন জ্বালাতে বলে, এই জন্য যে আগুন দেখে যাতে কোনো জাহাজ তাদেরকে উদ্ধার করতে আসে। দ্বীপটি ছিল একটি জনমানবহীন দ্বীপ এবং কোনো গাছপালাও ছিল না। একদিন খাবার সন্ধানে বের হলে তারা একটি গুহা খুঁজে পায়। সেখানে অনেকগুলো মানুষের কঙ্কাল ছিল। তারা বুঝতে পারে তারাও তাদের মতো এই দ্বীপে আটকে পড়েছিল, কিন্তু তাদের উদ্ধার করার জন্য কেউ আসেনি। এবং তারা এটাও বুঝতে পারে যে তাদের সাথেও এমনটা হতে যাচ্ছে। তাই তারা এখান থেকে চলে যাওয়ার জন্য ভাঙ্গা নৌকা মেরামত করা শুরু করে। তাদের মধ্যে কয়েকজন দ্বীপে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ তারা ছোট এই নৌকা নিয়ে এত দূরে যাওয়ার ভরসা পাচ্ছিল না। ওভেনের ছোটবেলার বন্ধু এই দ্বীপে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওভেন তার বন্ধুকে প্রতিশ্রুতি দেয় যে তাকে এই দ্বীপ থেকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সে ফিরে আসবে। তারপর 48 দিন পরের দৃশ্য দেখানো হয়। তাদের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তারা অনাহারে জীবনযাপন করছিল এখন। তারপর দেখা যায় তাদের একজন সঙ্গী মারা গেছে। তখন ওভেনের এক বন্ধু তার লাশ সমুদ্রে ফেলে দিতে যাচ্ছিল। তারপর তারা একটি রহস্যজনক সিদ্ধান্ত নেয়। তারা তার মৃতদেহ না ফেলে দিয়ে খেয়ে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ বেঁচে থাকার জন্য তাদের কিছু খেতে হবে। এই কাজটা তারা করতে চাচ্ছিল না, কিন্তু এটা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এই সিদ্ধান্তে সবাই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তাদের বেঁচে থাকতে হলে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই তারা তাদের বন্ধুর মাংস খায়। এরপর বর্তমান সময়ের থমাসকে দেখানো হয়। এখানে থমাসকে দেখে মনে হচ্ছিল সে খুব কষ্ট পাচ্ছে, কারণ তার নিজের সঙ্গীর মাংস তাকে খেতে হয়েছিল। তখন থমাসের স্ত্রী কাঁদতে কাঁদতে ওখানে আসে। স্বামীর মর্মান্তিক কাহিনী শুনে সেও খুব মর্মাহত হয়েছে। তারপর থমাসের স্ত্রী থমাসকে এরপর কি ঘটেছিল তাকে বলতে বলে। তারপর থমাস আবার বলতে শুরু করে। প্রায় 71 দিন কেটে গেছে, কিন্তু এখনো তারা মাঝ সমুদ্রে, বাড়ি থেকে অনেক দূরে। বলা যায় তারা এক প্রকার সমুদ্রে আটকা পড়ে আছে। অনাহারে তাদের প্রত্যেকের অবস্থা খুবই শোচনীয়। তাই তারা বাঁচার জন্য একে অপরের সাথে একটি খেলা খেলে। এই খেলার নাম জীবন মৃত্যুর খেলা। খেলার নিয়ম হচ্ছে যে হেরে যাবে তাকে মরতে হবে, আর বাকিরা তার মাংস খাবে বেঁচে থাকার জন্য। একদিন ক্যাপ্টেন জর্জ খেলায় হেরে যায়। জর্জ তার কাজিনের কাছে বন্দুক দিয়ে বলে, আমাকে গুলি করো, আমাকে মেরে ফেলো। কিন্তু জর্জের কাজিন তার উপর গুলি না ছুড়ে বন্দুক দিয়ে নিজে আত্মহত্যা করে। তখন বাকিরা তার মাংস খায়। একদিন তারা আবার সেই দানবাকৃতির গ্রেট হোয়েলকে দেখতে পায়। ওভেন তিমিটির উপর বর্ষা নিক্ষেপ করতে যাচ্ছিল, কিন্তু এই সময় ওভেন সেই তিমির চোখের দিকে তাকায়। ওভেন তিমিটিকে আক্রমণ করে না এবং তিমিটি সেখান থেকে চলে যায়। 87 দিন পর একটি জাহাজ জর্জের নৌকাটিকে দেখতে পায় এবং তাদের সাহায্য করে। জাহাজের ক্যাপ্টেন যখন দেখে সেখানে মানুষের কঙ্কাল আছে, তাই সে হতবাক হয়ে যায়। অন্যদিকে ওভেন এবং থমাসের সেই নৌকাটি ওই নৌকা থেকে আলাদা হয়ে গিয়েছিল। ওভেন এবং থমাসের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা উঠে দাঁড়াতে পারছিল না। তারপর হঠাৎ থমাস একটি জাহাজকে দেখতে পায়। তারা সে জাহাজটির উদ্দেশ্যে হাত নাড়ে এবং জাহাজের লোকেরা তাদের উদ্ধার করে। শেষ পর্যন্ত কিছুদিন পর তাদের বাড়ির কাছে পৌঁছায়।
তাদের দেখে স্থানীয়রা অবাক হয়ে যায়, কারণ তারা মনে করেছিল যে তারা অনেক আগে মারা গেছে। ওভেনের স্ত্রীও সেখানে অপেক্ষা করছিল। ওভেনের স্ত্রী তার কাছে আসে এবং তাদের দেখা হয়। দীর্ঘ 2 বছর পর তাদের মধ্যে দেখা হয়েছে আজ। তারা দুজনেই আবেগপ্রবণ হয়ে যায়। এরপর ওভেন এবং থমাস একে অপরের সাথে দেখা করে। ওভেন স্মৃতি হিসাবে থমাসকে তার তিমির দাঁতের লকেটটি উপহার দেয়। এরপর কোম্পানি জর্জ এবং ওভেনকে ডাকে, এজন্য যে সমুদ্রে তাদের সাথে কি হয়েছিল তা জানার জন্য। জর্জ ও ওভেন ওখানে পৌঁছানোর পর ওভেন সেখান থেকে চলে আসতে নিচ্ছিল, কারণ সে জানে তাদের কথা কেউ বিশ্বাস করবে না। ফিরে আসার আগে ওভেন জর্জকে বলে, ক্যাপ্টেন হিসেবে তোমার দায়িত্ব পালন করো, এখন তাদের কাছে সত্য ঘটনা খুলে বলো। শুরুতে জর্জ মিথ্যা গল্প বলে, কারণ সেই মর্মান্তিক ঘটনা তাদের বলতে চাচ্ছিল না। এরপর কিছুদিন পর সেই সত্য ঘটনা তাদের জানায়, কিন্তু কোম্পানির সদস্যরা বলে এটা বানোয়াট গল্প ছাড়া কিছুই না। এরপর আমরা ওভেনকে দেখতে পাই। এখন ওভেন একটি নতুন জীবন পেয়েছে। সে তার প্রতিশ্রুতি অনুযায়ী দ্বীপে তার বন্ধুর জন্য একটি নৌকা পাঠায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ ওভেনের বন্ধু এখন আর বেঁচে নেই। এখন থমাস তার সাথে ঘটে যাওয়া গল্পটি শেষ করে। থমাস লেখককে জিজ্ঞেস করে, তুমি কি এটা পুরো বিশ্বের সামনে প্রকাশ করবে? লেখক উত্তর দেয়, হ্যাঁ, আমি এই গল্পের উপর একটি গল্পের বই লিখব, যা তৈরি হবে সত্য ঘটনার উপর ভিত্তি করে। এরপর অনেক মাস পরের সময় এখানে দেখানো হয় সেই লেখকটি বইটি লিখেছে এবং সে এখন অনেক বিখ্যাত হয়ে উঠেছে, এবং এই দৃশ্যের সাথে সিনেমাটি শেষ হয়।